আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে অনেকগুলো ভালো গুরুত্বপূর্ণ জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত এসছে। আমি একটা একটা করে আপনাদের সাথে আলোচনা করি। আলোচনায় যাবার আগে দুটো কথা বলবো যে আজকে যে সিদ্ধান্তগুলো এসছে তার মধ্যে দুটো সিদ্ধান্ত দুটো কমিশনের যে রিকমেন্ডেশন ছিল সেই রিকমেন্ডেশনগুলো বাস্তবায়নের উদ্যোগ হিসাবেই গ্রহণ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের বিচার বিভাগ সংস্কার কমিশন আমাদের সিভিল প্রসিডিওর কোডে কিছু কিছু পরিবর্তন আনবার জন্য সুপারিশ করেছিলেন। তারই আলোকে আমরা সেই ব্রিটিশ সরকারের সময় প্রণীত সিপিসির কিছু কিছু সংশোধন আজকে নীতিগতভাবে অনুমোদন করতে পেরেছি। আপনারা জানেন যে বাংলাদেশে একটা কথা আছে যে কারোর সাথে শত্রুতা করতে গেলে একটা ল্যান্ড মামলা জুড়ে দাও, তাহলে 3 জেনারেশনে সেই মামলা আর শেষ হবে না। তো আজকে সেই 3 জেনারেশন যেন না লাগে, 1 জেনারেশনেই যেন মামলা শেষ করা যায়, সেই জন্য সিপিসির কিছু সংশোধনী আনা হয়েছে যাতে করে যারা বিচার প্রার্থী তাদের সময় কম লাগে, তাদের টাকা কম লাগে। অনেক সময় আমরা যারা উকিল আছি তারা নানান অজুহাতে বিভিন্ন সময় নিয়ে মামলার প্রক্রিয়া বিলম্বিত করি, সেটা যেন না হয় সেরকম কতগুলো সিদ্ধান্ত এসছে। কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি। যেমন আগে যেটা হতো যে একটা মামলার রায় হয়ে যাওয়ার পরেও আবার জারি মোকদ্দমা করতে হতো এই মামলার রায় বাস্তবায়নের জন্য। এখন বলা হচ্ছে যে যখন রায় দেওয়া হবে ওই রায়ের মধ্যেই এক্সিকিউশনের বিষয়টা ইনক্লুড করে দেয়া হবে। আবার ওই যে বিভিন্ন সময় নেয়ার কথা বলা হতো যে উকিলরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নেবে, এখানে বলে দেয়া হয়েছে যে সর্বোচ্চ কয়বার সময় নেওয়া যাবে। আবার লিস্টে ফুল হিয়ারিং এর জন্য কয়টা মামলা সর্বোচ্চ নেওয়া যাবে, আর পার্শিয়াল হিয়ারিং হয়ে আছে পার্ট থার্ড ম্যাটার এরকম কয়টা লিস্টে সর্বোচ্চ ইনক্লুড করা যাবে। বিচার প্রক্রিয়াটা আমাদের অনেকাংশেই এখনো সেকেলে রয়ে গেছে। বিচার কার্যক্রমকে আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে আমরা সমনজারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে, SMS এর মাধ্যমেও বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে, মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমে করতে পারবো। আরেকটা কথা একটু আপনাদেরকে বলতে হবে, এটা আমি খুব খুশি মনে আপনাদেরকে জানাতে চাই যে আমাদের অভিন্ন নদীর পানি ভাগাভাগি নিয়ে, পানি ব্যবস্থাপনা নিয়ে আমরা সব সময় বলি যে আমরা আন্তর্জাতিক আইনগুলো কেন স্বাক্ষর করছি না। এই অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দুটো আইন আছে জাতিসংঘের। একটা হচ্ছে 1997 কনভেনশন, আরেকটা হচ্ছে 1992 কনভেনশন। 1997 কনভেনশনটা 1914 সালে কার্যকর হয়, অর্থাৎ উজানের দেশগুলোর অনীহার কারণে মাত্র 36টা দেশের স্বাক্ষর লাগতো, সেই স্বাক্ষর পেতেই লেগে যায় 17 বছরেরও বেশি। আরেকটা যেটা আইন আছে যেটা খুবই কার্যকর সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নকে মূলত টার্গেট করে এই আইনটা। যদিও এটা ইউরোপিয়ান ইউনিয়নকে টার্গেট করে এই আইনটা 1992 সালে, এটা কিন্তু 2016 সালে সকল দেশের জন্যই উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং এ পর্যন্ত প্রায় 11টি দেশ ইউরোপিয়ান ইউনিয়নের বাইরে এটাকে স্বাক্ষর করেছে। তার মধ্যে বেশিরভাগ দেশই হচ্ছে আফ্রিকার। এইটা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই কনভেনশনটা আমরা অনুস্বাক্ষর করব। এর আগে যত প্রক্রিয়া ছিল সংশ্লিষ্ট জনদের সাথে আলাপ আলোচনা করা, আন্তঃমন্ত্রণালয়ে আলাপ আলোচনা করা, তারপরে ওই কনভেনশনের সেক্রেটারিয়েট থেকে লোক আসে, সবই আমাদের হয়ে গেছে। ফলে বাংলাদেশ এখন সিদ্ধান্ত নিয়েছে কনভেনশন অন দ্য প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটার কোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস 1992, এটাতে বাংলাদেশ অনুস্বাক্ষর করবে এবং বাংলাদেশকে দিয়েই আসলে এশিয়ার দেশগুলোর স্বাক্ষর প্রক্রিয়াটা শুরু হচ্ছে। ব্যাংকিং সেক্টরের বেশ কতগুলো নীতিগতভাবে কতগুলো চূড়ান্ত অনুমোদন দিয়েছি। তার মধ্যে একটা হচ্ছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, আরেকটা হচ্ছে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ, আরেকটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, আরেকটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ। আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে এই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনার সময় আমাদের মধ্যে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে ফিনান্সিয়াল ক্রাইম বা অর্থনৈতিক ক্রাইম যে গোষ্ঠীগুলো করেছেন তাদের বিচার প্রক্রিয়াটা শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে।
প্রাথমিক কাজগুলো হয়েছে। এখন ফিনান্সিয়াল ক্রাইমে যারা জড়িত ছিলেন তাদের ব্যাপারে আমরা তদন্তটা শুরু করার জন্য একটা আলাদা কমিটি গঠন করেছি। এবার একটা একটা করে বলি। সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ যেটা আছে, এটা আপনারা জানেন যে 1974 সালে একটা আইন ছিল। সে আইনের অতিরিক্ত হিসাবে, সম্পূরক হিসাবে এই অধ্যাদেশটা আজকে আমরা অনুমোদন দিয়েছি। এটার উদ্দেশ্যটা হচ্ছে যে আন্তর্জাতিক অডিটিং এর ক্ষেত্রে আন্তর্জাতিক কিছু স্ট্যান্ডার্ড আছে, সেই স্ট্যান্ডার্ড এবং প্র্যাকটিসগুলো যেন বাংলাদেশের কন্ট্রোলার এবং অডিটর জেনারেলরাও মেনে চলেন, সেটা নিশ্চিত করা, যাতে করে সরকারি অর্থের সঠিক ব্যয় আমরা নিশ্চিত করতে পারি, সেক্ষেত্রে স্বচ্ছতা আমরা নিশ্চিত করতে পারি। এবার একটু ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে আসি। আপনারা জানেন যে এখানে আমাদের একটা শিল্প গোষ্ঠী কর্তৃক কিভাবে কয়েকটা ব্যাংকের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে কত টাকা এই দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং তহবিল তছরুপ করা হয়েছে, ওই জিনিসটা ভবিষ্যতে যাতে আর না হতে পারে সেজন্য কর্পোরেট সেক্টরে, ব্যাংকিং সেক্টরে শৃঙ্খলা আনার জন্য, জবাবদিহিতা আনার জন্য, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণের জন্য এই ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ আজকে আমরা পাশ করেছি। আমরা আবারও বলতে চাই যে আমরা আমানতকারীদের স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনায় আমাদের সাধারণ আমানতকারীদের আর পড়তে না হয়, সেই জন্যই এই ক্ষেত্রে শৃঙ্খলা কেমন করে আনয়ন করা হবে, বাংলাদেশ ব্যাংকে কতটুকুন ক্ষমতা দেয়া হবে, সে কোন পর্যায়ে গিয়ে ইন্টারভেন করবে, এগুলো স্পষ্ট ছিল না আইনে, এখন এগুলো স্পষ্ট করা হলো। এবং এই যে 3 নম্বর আইন যেটা বলবো সেটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ। এটা কিন্তু জনপ্রশাসন সংস্কার কমিশনের একটা রিকমেন্ডেশনের বেসিসে এই অধ্যাদেশটা করা হয়েছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় 26শে মার্চ যখন ভাষণ দিয়েছিলেন তখন তিনি এই কথাটা বলেছিলেন যে রেভিনিউ এর ক্ষেত্রে পলিসি করা আর রেভিনিউ এর ক্ষেত্রে বাস্তবায়ন করা দুটো আলাদা এন্টিটি হবে। সেই মোতাবেক রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশে আলাদা করছি। একটা কাজ হচ্ছে যারা রাজস্ব সংক্রান্ত নীতি প্রণয়ন করবেন, আরেকটা কাজ হচ্ছে যারা এই নীতিটা বাস্তবায়ন করবেন। তারপরে যে চতুর্থ আইনটা সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ। এখানে আগে যখন গ্রামীণ ব্যাংক কাজ করত একটা মূল্যবোধ নিয়ে কাজ করত। সেই মূল্যবোধটা হচ্ছে যারা গ্রামীণ ব্যাংকের বেনিফিশিয়ারি তাদেরই সে থাকবে এই ব্যাংকটার পরিচালনার ক্ষেত্রে। কিন্তু আপনারা জানেন যে বিগত সময়ে আমাদের এখন যিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল এবং গ্রামীণ ব্যাংকের মালিকানা তার যে দর্শন ছিল যে এটা যারা ঋণটা নেবে সেই বেনিফিশিয়ারির হাতেই থাকবে, সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশে নিয়ে আসা হয়। আজকে যে অধ্যাদেশটা সংশোধন করা হলো তার মাধ্যমে আগে গ্রামীণ ব্যাংক শুধুমাত্র ভূমিহীনদের জন্য কাজ করত, এখন বিত্তহীনদের একটা সংজ্ঞা সংযোজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদের পরিসর থেকে বের হয়ে সিটি কর্পোরেশন, পৌরসভাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং বোর্ডের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা এটার বেনিফিশিয়ারি তাদের মধ্য থেকে 9 জন নির্বাচিত হয়ে আসবেন। এই 9 জনের মধ্য থেকে আবার 3 জন মনোনীত হবেন এবং তাদের মধ্য থেকেই একজন চেয়ারম্যান নিযুক্ত হবেন। এখানে আরেকটা বিষয় এসছে, তা হচ্ছে পরিশোধিত মূলধন আগে ছিল সরকার 25% আর যারা বেনিফিশিয়ারি তারা 75%, এখন হয়ে গেছে 10% এবং 90%। সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো। আরেকটা কথা একটু বলা দরকার, সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশে গ্রামীণ ব্যাংকের জনস্বার্থ সংস্থা ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যেটা আছে 2015, সেটা অনুযায়ী জনস্বার্থ সংস্থা হিসেবে বিবেচনা করার একটা বিধান আনা হয়েছে। একচ্ছত্র আধিপত্য জানি সাধারণ আমানতকারীদের স্বার্থের জন্য বাধা স্বরূপ না হয় সেজন্যই করা, কাজে এই বিষয়টা অবশ্যই বিবেচনায় রাখা হয়েছে। দুটো বিভাগ হচ্ছে আপাতত, আপাতত নামকরণ চেঞ্জ হবে এমন কোনো কথা আসেনি। কর আদায়ের যে বিষয়টা ওটা কর সংক্রান্ত নীতি প্রণয়ন করবে একটা বিভাগ, আর রাজস্ব প্রশাসন যেটা সেটা করবে আরেকটা বিভাগ। আর একটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসন থাকবে কিনা, আমার ধারণা থাকবে। ব্যাংক রেজলিউশন অধ্যাদেশে মূলত বাংলাদেশ ব্যাংক যাতে কর্পোরেট ডিসিপ্লিন এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে পারে, আর যাতে যখন প্রয়োজন হয় সাধারণ আমানতকারীদের স্বার্থ সংরক্ষণে সময় থাকতেই হস্তক্ষেপ করতে পারে,
সেই ক্ষমতাগুলো তাদেরকে দেয়া হয়েছে। এবং ব্যাংকের কাঠামোগত সংস্কার, কর্পোরেট সুশাসন, এই সবগুলো কথাই এবং বিধানগুলো এখানে সংযোজিত হয়েছে। 10% হচ্ছে সরকারের কাছ থেকে যাবে, আর 90% হচ্ছে যারা বেনিফিশিয়ারিজ তাদের থেকে যাবে, এবং তারা এটা ক্রমান্বয়ে এই 90%টাকে মেক আপ করতে পারবে। কমিটি করা হবে, আজকে সিদ্ধান্ত হয়েছে কমিটি করা হবে। আজকে এই সংক্রান্ত কোনো আলোচনা হয়নি, কিন্তু এর আগে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। এই যে আপনাকে বললাম না যে ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ, এখানে ব্যাংকগুলো কেন দুর্বল হয় সে প্রত্যেকটা কারণই মেনশন করা আছে। তার মধ্যে আপনি যেটা বলেছেন সেটা একটা, মূলধন ঘাটতি কেন হয়, তারল্য সংকট কেন হয়, দেউলিয়াত্বে কেন পড়ে, এইগুলোর কোথায় কোথায় কর্পোরেট গভর্নেন্স স্ট্রেনথেন করলে এবং বাংলাদেশ ব্যাংকের ওভারসাইটটা স্ট্রেনথেন করলে এই জিনিসগুলো আর হবে না, সবকটাই মেনশন করা আছে। এখন এর পদ্ধতি কি হবে এটা পরবর্তীতে যখন প্রবিধান হবে বা বিধি হবে তখন আরো বিস্তারিতভাবে আসবে। যখন আপনি মামলাটা দায়ের করেন তখন আপনি বলেন আপনার মামলা উনার বিরুদ্ধে, উনার নাম, বাসার ঠিকানাই। এখন বলা হচ্ছে আপনি তার ফোন নাম্বার দেবেন, আপনি তার এনআইডি নাম্বার দেবেন, আপনি তার ইমেইল অ্যাড্রেস দেবেন, যতটুকু আপনার পক্ষে নেওয়া সম্ভব। এই প্রশ্নটা আজকে আমাদের ক্যাবিনেটেও এসেছিল। এসিপিসির অনুমোদনটা আজকে নীতিগত অনুমোদন হয়েছে। এই প্রশ্নগুলো আসার প্রেক্ষিতে চূড়ান্ত অনুমোদনের ক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ, এই সমস্ত বিষয় বিবেচনা করা হবে। এবং আমি যে আপনাকে হোয়াটসঅ্যাপটা করেছি বা এসএমএসটা করেছি, আপনি তো বিদেশেও থাকতে পারেন, আপনি যে পেলেন এইটা আমি কেমন করে এনশিওর করব, রেকর্ড কিপিং কিভাবে হবে, এইগুলো যখন চূড়ান্ত আইনটা আসবে তখন ইনক্লুড করা হবে। নির্বাচন কমিশনের সাথে সেইভাবে তো আর সরকারের কথাবার্তা বলার সুযোগ নেই। তবে যেটা হলো যে সরকার বলবে নির্বাচন কখন হবে, সেই মোতাবেক তারা নিশ্চয়ই প্রস্তুতি নেবে। আর এনসিপির এটা একটা রাজনৈতিক অবস্থান, এটা নিয়ে আজকে আমাদের ক্যাবিনেটে কোনো আলোচনা হয়নি। এবং আমরা আসলে আপনার মুখ থেকেই শুনলাম, কারণ আমরা তো সকাল থেকে ক্যাবিনেট মিটিংয়েই ছিলাম। সো আই ডোন্ট থিঙ্ক দিস ইজ সামথিং দ্যাট দ্য ক্যাবিনেট উইল টেক আপ। এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের আলোচ্য বিষয় তো নয়। এখন হয়তো এনসিপির দাবিটা তার রাজনৈতিক দলের অবস্থান থেকে তার রাজনৈতিক দাবি, এনসিপি তার রাজনৈতিক যা দাবি কিভাবে আদায় করবে, কিভাবে নিষ্পত্তি করবে, এটা এনসিপি বুঝবে। এটার সাথে সরকারের নির্বাচন সংক্রান্ত যে ঘোষণা, সেটার ব্যত্যয় ঘটার আমি কোনো কারণ দেখছি না। আসলে আপনি যদি এখন 8 তারিখের প্রেক্ষিত আর আজকের প্রেক্ষিত বিবেচনা করেন, দুইটা প্রেক্ষিত কিন্তু বেশ ভিন্ন। 8 তারিখে আমরা সকলে এক ধরনের মানসিক অবস্থায় ছিলাম, 8 তারিখ পরবর্তী সময়ে কাজ করতে করতে আমরা একটা অবস্থানে এসেছি। এখন সরকার প্রধান থেকে এটা স্পষ্ট করে দেয়া হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। ফলে এখন এইটুকুনি আমাদের কর্ম প্রাধিকারের মধ্যে আছে।